গত ৭-১০ দিন ধরে কেন্দ্রীয় এজেন্সি যে তৎপরতা বাড়িয়েছে, তোমার বাড়ি, অফিস, একাধিক কার্যালয়ে হানা হয়েছে। যারা যারা যে সংবাদ মাধ্যমে দিয়েছেন তাদের আমি আমার আইন অগ্রসরে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। স্বপন দাশগুপ্তর বিজেপি প্রার্থী তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, তারও সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি কিন্তু তোমাকে পৌর প্রতিনিধি হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু বিধায়ক হিসেবে ততটা নম্বর দেয়নি। তবে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম সূত্রের খবরে যেগুলো জানাচ্ছেন আমি সেটা খুব সত্যি আমাকে ব্যথিত করেছে। এবার জিতলে মন্ত্রী হবে। আমি গোবিন্দপুরের বস্তিতেও যতটা স্বচ্ছন্দ, যতটা সাবলীল, মানুষ আমায় যতটা গ্রহণ করে, একইভাবে সাউথ সিটির বহুতল মানুষরাও, আমাদের একটা আদিবাসীরাও আছে আমাদের এই বিধানসভায়। এটা খুব পিকিউলিয়ার যে লেক গার্ডেন্সের মতো জায়গায় আদিবাসী থাকে। দ্বিতীয় দফার অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী এবং গত 10 দিন ধরে যিনি শিরোনামে, যার নাম আমরা বারংবার দেখেছি, রাসবিহারীর তৃণমূল প্রার্থী শ্রী দেবাশিস কুমার। গত ৭-১০ দিন ধরে কেন্দ্রীয় এজেন্সি যে তৎপরতা বাড়িয়েছে, তাতে অন্যতম নাম যার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা চালাচ্ছে সেটা হলো তোমার বাড়ি, অফিস, একাধিক কার্যালয়ে হানা হয়েছে। এটাকে তুমি কিভাবে দেখছো? না, আমি কেন্দ্রীয় এজেন্সি তার অধিকার আছে, সে আসতে পারে, আমার তার দিয়ে কোনো দ্বিমত নেই। সে আরও বার আসুক। আমার একটাই অনুরোধ, নির্বাচনটা সামনে, নির্বাচনের বারবার প্রচারটা বাধা পেয়ে যাচ্ছে। এছাড়া আমার কোনো অভিযোগ নেই, আসতেই পারেন, আরও ভালো করে তদন্ত করতে পারেন। তবে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম সূত্রের খবরে যেগুলো জানাচ্ছেন আমি সেটা খুব সত্যি আমাকে ব্যথিত করেছে। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম আজকেও দেখলাম লিখেছেন প্রচুর জিনিসপত্র তারা নাকি আয়কর বিভাগ আমার বাড়ি থেকে পেয়েছেন, এ কথা তারা বলছেন। আমার খালি একটা মনে হয় যে একটু চেক করা উচিত, যে বা আর একটু সতর্ক হওয়া উচিত। ইনকাম ট্যাক্সের সুবিধে বা অসুবিধে যাই হোক, তারা যা পায় তারা সিজার লিস্ট করে দেয়। তাই কি পেয়েছেন, আমি কি বললাম আর সাংবাদিকরা কি বলল, সেটা কোনোটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ না সিজার লিস্টের সামনে আসে। তা আমি সেটাই বলছি যে যারা করছেন সেটা তারা একটু যদি সতর্ক হন বলে ভালো হয়। এটা তুমি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছো? আমি আবার বলি, আমি এত সহজ করে সহজীকরণ বা সরলীকরণ করার বিপক্ষে, আমি সেটা করতে চাই না। কিন্তু আমি এটা বলতে চাই যে যেটা সত্যিকারের তথ্য সেটা মানুষ জানুক। মানে যেটা পরিবেশিত হচ্ছে সেটা সত্য নয়। একদমই নয়। বিজেপি কি আত্মবিশ্বাসী নয় বলেই এই তৎপরতা করছে কেন্দ্রীয় এজেন্সি? বিজেপি আত্মবিশ্বাসী কিনা আমি জানি না, তবে আমি জিতবো এটা আমি আত্মবিশ্বাসী, আমি নিশ্চিত। মানে আইনি লড়াই, এটা আইনি যে লড়াই। কোনো লড়াই কি হবে, লড়াইটা আমি জানি না। আমি মানুষের লড়াই বুঝি, মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। এটা আমি বোধহয় খুব কম প্রার্থীর মধ্যে একজন যে পায়ে হেঁটে তালাতলা থেকে যাদবপুর কভার করেছি, প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছেছি। তাই স্বাভাবিকভাবেই অন্তত 90% মানুষের দরজায় পৌঁছেছি। তাই আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। ফলাফল কী হবে, এই যে মামলাটা যেটা নিয়ে আয়কর তদন্ত করছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম ন্যারেটিভ দিচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আমি সেই জন্যই গল্প আজকে বলা এখানে হচ্ছে। তুমি একটা সুযোগ দিয়েছো বলে আমি বলে দিলাম। না না, আসল ঘটনাটা কি? আসল ঘটনা আমি কথা বলছি। আগে আমি যারা যারা যে সংবাদ মাধ্যমে দিয়েছেন তাদের আমি আমার আইন অগ্রসরে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। না না, কিন্তু আমি পাবলিক ডোমেনে আমি এক্ষুনি আমারটা দেবো না, যতক্ষণ সংবাদ মাধ্যম যদি দেয় তারা কোথা থেকে পেয়েছেন আমি নিশ্চয়ই দেবো। আমরা স্বপন দাশগুপ্তর বিজেপি প্রার্থী তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, তারও সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি কিন্তু তোমাকে পৌর প্রতিনিধি হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, যে তার এলাকায় তুমি, তারও কোনো দরকার হয়েছিল, তিনি তোমাকে ফোন করেছিলেন, তুমি সেটা সলভ করে দিয়েছো, কিন্তু বিধায়ক হিসেবে ততটা নম্বর দেননি। দেখুন, কে কাকে কতটা নম্বর দেবে আমি জানি না, কারণ বিধায়ক হিসেবে তো উনি পরিষেবা আমার পাননি, কারণ উনি যে অঞ্চলে থাকেন সেখানকার বিধায়ক আমি নই। তাই স্বাভাবিকভাবেই উনি কী বলেছেন আমি জানি না। আর আমি একটা কথা খুব পরিষ্কার বলি, আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, সে স্বপন দাশগুপ্তই হোক
আশুতোষ চ্যাটার্জি হোক কিংবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মার্ক্সিস্ট সিপিআই এমএলএ যিনি প্রার্থী আছেন, কারোর বিরুদ্ধেই আমার ব্যক্তিগত লড়াই নয়। লড়াইটা নীতি এবং আদর্শের লড়াই, সেই লড়াই আমি লড়ছি। হ্যাঁ, কিন্তু প্রতিপক্ষ হিসেবে স্বপন দাশগুপ্ত তুমি কেমনভাবে দেখছো? আমি আবার বলি, স্বপন দাশগুপ্ত একজন ব্যক্তি, তার সঙ্গে আমার কোনো লড়াই নেই, প্রশ্নই নেই। তিনি আমার প্রতিবেশী, লড়াই থাকে বা কেন, এত বছর পাশাপাশি আছি, কোনো লড়াই নেই। 21-এ তুমি প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়ালে, আবার 26-এ রাসবিহারীতে, এবার জিতলে মন্ত্রী হবে। মন্ত্রী হওয়া না হওয়া তো আমার মন্ত্রীর উপর হয় না। আমার মনে হয় মন্ত্রী হব কি না হব দল সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলে আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন হব, যদি তারা মনে না করেন হব না। আচ্ছা, যদি ধরুন মন্ত্রী হলে, হ্যাঁ। তাহলে কোন দপ্তরটা তোমার পছন্দের? আমি বলছি। আমি একটা কথা বলি, হ্যাঁ। আমি এই যদি হতে পারি এর উপরে উত্তর দেব না। যদি হই, যেটা দেবে তাতেই খুশি। রাসবিহারীতে এসআইআর এর প্রভাব কেমন? রাজ্য জুড়ে এসআইআর এর একটা বিরাট প্রভাব আছে। দেখো, প্রভাব তো আছেই, প্রভাব আছেই। তবে আমি এসআইআরের পরে যা ভোটার লিস্টে আছেন, যারা ভোটাররা, তাদের নিয়েই লড়তে হবে। সে তো আমার কাছে তার অপশান নেই হাউতাস করার, তাই নিয়েই লড়বো। রাসবিহারী এমন একটা ব্যতিক্রমী কেন্দ্র যেখানে দুজনেই মোটামুটি পাড়ার লোক ভোটে দাঁড়িয়েছে, যে দুজন নিকটতম প্রতিপক্ষ। একটা মানে ব্যক্তিগত স্তরে কোথাও গিয়ে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে ভোটে এখন অব্দি তো হয়নি, আশা করি এটা হবার কথা নয়, হবেও না। তোমার একটা পরবর্তী প্রজন্ম কি রাজনীতিতে আসবে? এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমার পরবর্তী প্রজন্ম মানে আমার মেয়ে, সে অন্য অনেক কাজ করেন, তবে রাজনীতিতে তার যে ইন্টারেস্ট নেই এটা বলা যাবে না। আমার সঙ্গে দু একটা জায়গায় ঘুরছেন, তো বড় ওর সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আজকের দিনে রাজনীতিটা যেরকম হয়ে গেছে, ব্যক্তিগত আক্রমণ, অপশব্দ ব্যবহার, এই যে রাজনৈতিক মানচিত্রে বা রাজনৈতিক সংস্কৃতির যে অবক্ষয়, এটাকে তুমি কিভাবে দেখো? আমার মনে হয় রাজনীতিতে এমন মানুষেরই আসা উচিত যাদের সৌজন্য বোধ আছে, সৌজন্য বজায় রেখে রাজনীতি করা উচিত। তবে এটা ঠিক, যেভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির সূচনা হয়েছে, তাতে সবসময় এই নৈতিকতা বজায় রাখাটাও কঠিন হয়ে যাচ্ছে। বিরোধীরা বলে যে তৃণমূলের ভোট ব্যাংক হলো সংখ্যালঘু ভোট ব্যাংক, কিন্তু সেই তুলনায় মানে রাসবিহারী বিধানসভায় সংখ্যালঘু ভোট একেবারে নেই বললেই চলে। তো দেবাশিস কুমার যে এতটাই কনফিডেন্ট যে তিনি জিতবেন, এটার পেছনে ইউএসপি কি? একটাই, সেটা হচ্ছে, এটা তো আমাদের পরীক্ষা। তো যে ছাত্র 5 বছর ধরে পড়াশোনা করেছে, তার কাছে পরীক্ষাটা করা কঠিন হয় না। যারা এই 1 মাসে পড়াশোনা করে পরীক্ষা দেবেন, তাদের কাছে নিশ্চয়ই খুব কঠিন হবে। আমি কখনোই খুব একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট নিজেকে বলি না, বাট আমি স্টুডিয়াস। তাই আমার মনে হয় স্টুডিয়াস স্টুডেন্টের একটা দাম আছে। কলকাতায় 11টা সিট, কি ফলাফল? 11-0, 11 তৃণমূল, 0 বিজেপি। রাসবিহারীতে তুমি বিপুল কাজ করেছো, আমরা যেখানে বসে আছি সেটাও তোমার কনস্টিটিউয়েন্সির অঙ্গ। আমি দেখেছি তুমি এই গাছেদের জন্য অ্যাম্বুলেন্স বা সবুজ বিপ্লব, আর কি কি কাজ করা বাকি আছে রাসবিহারী? রাজবাড়ি দেখো, কাজ তো অনেক, আমরা কাজ শেষ হয় না কখনো। কাজও এমন একটা জিনিস, ধরো আমি একটা ট্রি অ্যাম্বুলেন্স দিয়েছি, সেটা পূর্বাঞ্চলে প্রথম, ভারতবর্ষে 3 নম্বর। তো এই একটা অ্যাম্বুলেন্স নিশ্চয়ই, আমাদের রাসবিহারীতে এত গাছ আছে যে একটা অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট নয়, আরেকটু বাড়াতে পারলে তো ভালো হয়। আমি যেহেতু আমাদের এখানে প্রচুর সিনিয়র সিটিজেন থাকেন, একা থাকেন, ধরো তার সব নিকট আত্মীয়রা বাইরে থাকেন, যদি কোনো দুর্ঘটনা হয়, কোনো মানুষ যদি মারা যান, তাহলে তাদের ওই সময়ে ছেলে মেয়ে আসার জন্য যে অপেক্ষা করতে হয়, ততক্ষণে তার সেই যে প্রিয় মানুষের, তার মৃতদেহটাকে রাখার জন্য হয় কোনো একটা বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে কোনো মর্চিয়ারিতে রাখতে হয়। তা আমি রাসবিহারী মানুষের জন্য একটা ডোর স্টেপ মর্চিয়ারি করেছি, মোবাইল মর্চিয়ারি। সেটা মানুষের বাড়িতে পৌঁছে যাবে, যে কদিন তার নিকট আত্মীয়রা না আসেন সে কদিন তার বাড়িতেই রাখার ব্যবস্থা করেছি। এই কাজটা আমি করতে পেরেছি। আমার এই যে ওয়ার্ডে বসে কথা বলছি, এই এন্টায়ার ওয়ার্ডটা আমি সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রাখতে পেরেছি, পুরো ওয়ার্ডটা। এবং তার মনিটরিংটা থানা থেকে করেন, যাতে কেউ কোথাও কোনো অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে। তো এই ধরনের অনেকগুলো ব্যতিক্রমী কাজ আমি করার চেষ্টা করেছি। এই রবীন্দ্র সরোবরকে পরিষ্কার করে এর জল, এর চারিদিকে সাজানো, এর রবীন্দ্র সরোবর বুলেভার্ড, রবীন্দ্র সরোবরের সামনে যে বুলেভার্ডগুলো, কোথাও কোথাও স্পোর্টস জোন হয়েছে, মানুষ যাতে খেলাধুলা করতে পারে,
সবুজের পরিমাণকে বাড়িয়েছি। যে গাছ আমপানে পড়ে গেছিল সেই গাছ আমরা রেস্টোর করেছি, এই রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে রেস্টোর করেছি। প্রচুর গাছ আমরা রিপ্লান্ট করেছি। এই ধরনের কাজ তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা করে যাচ্ছি। এখানে প্রচুর জায়গা ছিল যেখানে ফিল্টার ওয়াটার পেত না, সেখানে আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি। এরকম আরেকটা কাজ করেছি, তোমরা দেখবে এই আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আরেকটা সবুজের জায়গা বিবেকানন্দ পার্ক, তার সামনে আমি স্ট্রিট ফুড হাব করেছি, যেটা একটা দারুণ স্ট্রিট ফুড হবে। যে ভেন্ডাররা ওখানে আগে বসে কেউ ফুচকা বিক্রি করতেন, কেউ ঝালমুড়ি বিক্রি করতেন, তারাই করবেন, কিন্তু জিনিসটা পুরো এমনভাবে একটা সুন্দর করে সাজানো হচ্ছে যেটা হ্যাপনিং প্লেসে তৈরি। এই ধরনের কিছু নতুন নতুন ক্রিয়েটিভ কাজ আমরা করার চেষ্টা করছি। তোমার বিধানসভা কেন্দ্রে একটি অন্যতম বড় ইস্যু হলো জল জমা, বর্ষাকালে জল জমে বিভিন্ন ক্ষোভ হয়, কিন্তু একদম সঠিক বলেছে। বিশেষ করে এটা প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন, যোধপুর পার্ক, আমাদের 89 নম্বর ওয়ার্ডে কেএমডিএ কোয়ার্টার, এইসব জায়গাগুলো বিস্তীর্ণ অঞ্চলে জল জমার সমস্যাটা খুব বড় সমস্যা। সেই সমস্যা আমি যখন দেখলাম যে এত জল কেন জমছে, খোঁজ নিয়ে দেখা গেল যে একটা আনোয়ার শাহ রোডে একটা খুব বড় 8 ফুট বাই 6 ফুটের একটা বক্স ড্রেন আছে, যেটা 1964 সালের পর থেকে পলি নিষ্কাশন হয়নি। তো সেইটা প্রায় আমি 12 কোটি টাকা খরচ করে এই পলি নিষ্কাশন করে এবং একটা লিফটিং স্টেশন তৈরি করে যাতে এই অঞ্চলে পার্মানেন্টলি জল জমা বন্ধ হয় তার একটা ব্যবস্থা করার চেষ্টা করেছি। অনেকটাই সফল হয়েছি। এখনও লিফটিং স্টেশনের কাজ শেষ হয়নি, তাতেই জল জমে থাকার সময় অনেক কমে গেছে। আরেকটা হয়েছে যে আমরা যোধপুর পার্কে ওখানে লেকের একটা সংস্কার করেছি, খুব বড় করে সংস্কার হয়েছে এবং খুব সুন্দর সবুজায়ন হয়েছে। ওই সব অঞ্চলে পানীয় জলের অনেক সমস্যা ছিল, সেটাও আমরা বুস্টার পাম্পিং স্টেশন করে মেটাবার চেষ্টা করেছি। এগুলো করেছি আমরা। রাসবিহারী কেন্দ্রে বাংলার নিরিখে সবচেয়ে বেশি মানুষ মাথা পিছু আয় মানুষের, সেইখানে দাঁড়িয়ে সাউথ সিটিও যেরকম আছে, প্রচুর বস্তি সাউথ সিটি আছে, আবার গোবিন্দপুরে রহিমাস্তাগরের বস্তি আছে, তোমার ঝাল্লার মাঠের বস্তি আছে, প্রচুর বস্তি আছে এখানে। আবার সাথে সাথে সাউথ সিটি, সাদান এভিনিউর মতো বড় বহুতল বাড়ি, বিত্তশালী মানুষ, তোমার লেক গার্ডেন, যোধপুর পার্ক, নিউ আলিপুরের সমস্ত প্রচুর হিন্দিভাষী মানুষ। এটা একটা খুবই একটা মিনি ভারতবর্ষের মতো রাসবিহারী। যেটা আমার সুবিধে হয়েছে, আমি গোবিন্দপুরের বস্তিতেও যতটা স্বচ্ছন্দ, যতটা সাবলীল মানুষ আমায় যতটা গ্রহণ করে, একইভাবে সাউথ সিটির বহুতল মানুষরাও এই কয়েকদিন আগেও তারা তাদের বর্ষবরণে আমায় ডেকেছে। এই কয়েকদিন আগে আমাদের হোলি উৎসব হয়েছে, নিউ আলিপুরের যারা হিন্দিভাষী মানুষ তারাও আমাকে তাদের অনুষ্ঠানে রাখেন। আবার আদিবাসীরা আমাদের একটা আদিবাসীরাও আছে আমাদের এই বিধানসভায়, এটা খুব পিকিউলিয়ার যে লেক গার্ডেন্সের মধ্যে জায়গায় আদিবাসী থাকেন, তারাও তাদের ফেস্টিভ্যালে আমাদের ডাকেন। একটা পিকিউলিয়ার কনস্টিটিউয়েন্সি সবাইকে নিয়ে, এবং আমি ঈশ্বরের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, আমি সকলের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হই। বিজেপি তাদের ভোটের যে স্ট্র্যাটেজি করেছে, তাদের মূল টার্গেট হচ্ছে বহুতল, এবং তারা বিশ্বাস করে যে বহুতলের ভোট তৃণমূলে পড়বে না। তোমার কেন্দ্রেও কি একই হবে? একদম ভুল ধারণা। আমার দৃঢ় বিশ্বাস বহুতলের অধিকাংশ ভোট আমরা পাবো, এবং সেটা আমি আবার বলছি, বাঙালি অবাঙালি নির্বিশেষে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।